একবারও বলতে শুনিনি আজ পর্যন্ত যারা চাকরি চুরি করেছে তাদের হাতে হাত করা পড়াবো, সিবিআই করতে না পারলে পুলিশ করবে। কই এগুলো তো শুনতে পাই না। শুধুমাত্র ভোট ব্যাংক বিভাজনের রাজনীতি হচ্ছে ভোটের বৈতরণী পার করার জন্য। আমি আসবো ফাল্গুনি। দেখুন, আজকে এই যে দুর্নীতি হয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছেন, তারা বলেছেন। তারপরেও মমতা ব্যানার্জি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কেন? তার ক্যাবিনেটটা আপাতত বেঁচে গেছে, ভোটের সময় তাদের নিয়ে টানাটানি করবেন না, তার ভোটটা তাহলে আপাতত কমছে না, সেই ভেবেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু এটা জেনে রাখুন, যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে মানে সেটা তার জন্য দায়ী আপনারা গরিব মানুষ, তাদের কাছ থেকে যেরকম টাকা নিয়েছেন, তারা জমি বিক্রি করে সোনা বিক্রি করে আপনাদের হাতে টাকা তুলে দিয়েছে, কারণ তাদের আপনারা আশ্বস্ত করেছেন আমায় টাকা দিন আমি চাকরি দেবো। প্লাস যাদের আপনার মন্ত্রী আছে, নেতা আছে, তাদের ছেলে মেয়েদের আপনারা চাকরি দিয়েছেন, অর্থাৎ আপনারা স্বজন পোষণ করেছেন। দ্বিতীয়ত, যারা সত্যিকারের পরীক্ষা দিয়েছে, যাদের মেধা তালিকায় নাম উঠেছে, তারা চাকরি পায়নি, তারা বঞ্চিত হয়েছে। আজকে ভাবুন, প্রত্যেকটাকে, যারা চাকরি পেয়েছে বা যারা বাদ গেছে, প্রত্যেকেই যে চাকরি খেকো, সত্যিকারের চাকরি খেকো যদি কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম এই শিক্ষামন্ত্রী, পুরো ক্যাবিনেটের জন্য দায়ী। কারণ দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চলছে, এটা আজকের দুর্নীতি নেই। মমতা ব্যানার্জি জানতেন, তার সিআইডি, তার পুলিশ এতদিন ধরে কে করেছে কেন জানতে পারেননি? আপনারা ভুলে যাবেন না, দুর্নীতি যেরকম হয়েছে উন্নয়ন তো হয়েছে, মন্দির থেকে মসজিদ থেকে এগুলোর উন্নয়ন তো হয়েছে। না হয় দু চারটে চাকরির ক্ষেত্রে, না হয় দু চারটে দুর্নীতি তো হতেই পারে রাজ্যে। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, আজ তিহাড় জেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, দেখতে পেয়েছে মানুষ উন্নয়ন কোথায় আছে। উন্নয়ন তৃণমূলের বাড়িতে হয়েছে, উন্নয়ন তৃণমূলের হয়েছে, সেটা সবাই দেখতে পেয়েছে। আজকে বিভাজনের রাজনীতি এই কারণেই করছে, তিনি দৃষ্টি ঘোরাতে চেয়েছেন। দেখুন, রাম মন্দিরের কথা বলছেন, এটা আমাদের ইস্তাহারে ছিল, 370 আমাদের ইস্তাহারে ছিল, আমরা সেটা করেছি, সেটা আমরা বলেছি, কারণ যেটা আমাদের ছিল সেটা আমরা করতে পেরেছি। নরেন্দ্র মোদী থাকলে যেটা বলে সেটা করা সম্ভব। কিন্তু কে বলেছে? এই দেখো, বিজেপি বললো, নরেন্দ্র মোদী বলেছে তাদের ইস্তাহারে ছিল রাম মন্দির। বিজেপি স্বীকার করলো, বলতে দিন, ইস্তাহারে ছিল তো, চাই তো এটা। আরে আপনি অবাক হচ্ছেন, ইস্তাহারে ছিল তো রাম মন্দির। না না, স্বর্ণালী বলছিল বিজেপির ইস্তাহারে রাম মন্দির ছিল তো, এটা সমস্যা কোথায়? মোদী কোথায় বলেছে? শুনুন, মোদী কোথায় বলেছে? আপনাদের আপনি প্রশ্ন করবেন না আমার। আমি বলেছি যে এমন 5টা মন্দিরের নাম বলুন রাম মন্দির ইস্তাহারে ছিল, আর বাকি কোন কোন মন্দির নরেন্দ্র মোদী বলেছেন আমি করেছি, আমি মন্দিরের রাস্তা করে দিয়েছি, মন্দির করেছি, তার সঙ্গে সৌরজগৎ করেছি, বিশ্ব ব্রহ্মাণ্ড করেছি, এগুলো কোথায় বলেছেন? না, আপনারা বিভাজন বলছেন, শুনে নিন ফাল্গুনি, শুনে নিন, বিভাজনের রাজনীতি বলছেন আর উন্নয়ন বলছেন। তো আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। না, 500 বছরের মানুষের আবেগ ছিল এই রাম মন্দির। না বেশ, আপনাদের আবেগ আপনাদের কাছে, আমি আপনাদের আবেগ নিয়ে কিছু বলছি না দিদি, আবেগ নিয়ে কিছু বলছি না, আপনাদের আবেগ আপনাদের কাছে, আমার আবেগ অন্য জায়গা। আমি শুনিনি, আমার আবেগটা আমি আপনাদের শুনিনি। গত রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আমিনপুরের একটি ছেলে, এই যে বলছেন না যে বিভাজন, ভোট ব্যাংক, আমরা ওরা, শিক্ষা, দুর্নীতি, শুনে নিন আমাদের আবেগটা একবার। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের আমিনপুরে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল যে ইমরান হোসেন, তার অকাল মৃত্যু হয়ে গেল। কিভাবে জানেন? শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে করতে হাসপাতালে নিয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল, মাত্র 32 বছর বয়স। পরিবার সূত্রে খবর, ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে চাকরি প্রার্থীর। আজও রাস্তায় বসে হাজার হাজার চাকরি প্রার্থী রয়েছেন। এরকম ইমরানের মতো তারা রোজ আন্দোলনে যোগ দেন, বাড়ি ফেরেন, সকালে যান, আর রাস্তায় দাঁড়িয়ে থাকার ক্ষমতা তাদের নেই। এই ইমরানটা কারা? আমাদের ইমরান, ওদের ইমরান, হিন্দুর ইমরান, মুসলিমের ইমরান? এই ইমরানরা কারা? যারা চাকরির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে সর্বশান্ত হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন, এই ইমরান কারা? কই এদেরকে নিয়ে তো এরকম উন্নয়নের খতিয়ান শুনতে পাওয়া যায় না। আজকে বিজেপির ইশতেহারের কথা বলছে, আমি তৃণমূলের ইশতেহার পড়ছিলাম সেদিনকে, আমার একবার ডাউট হলো তৃণমূল ইশতেহারে কি রয়েছে। যুবদের গর্জন, একটা লাইন লেখা রয়েছে, মূল 10টা পয়েন্টের মধ্যে যুবদের গর্জন লাইন রয়েছে। সেটা গর্জন না হাহাকার? ভোটের আগে প্রতিশ্রুতি আছে, ভান্ডার আছে, ডাবল চাকরি আছে, ভোটের পর বলে একটা কেটলি নিয়ে নাও, চা বিক্রি করো, একটা ভাঁড় নিয়ে নাও, বাড়িতে মাকে বলো ঘুগনি বানিয়ে দিতে, ঘুগনি নিয়ে বসে যাও পুজোর সময়। আর এই শাসক দল, হ্যাঁ, চা বিক্রিকে ছোট করছো? চা বিক্রিকে ছোট করাটা বিষয়টা, চাওয়ালা আজকে প্রধানমন্ত্রী, কি বলছো তুমি?
100 বার গর্বের ব্যাপার আমাদের। চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী হ্যাঁ, হওয়া তাহলে যেতেই পারে, এটা কিন্তু চাওয়ালা আমি তাহলে বলবো এগুলো করো না। তাহলে আমি বলবো সবাই চা বিক্রি করো, সবাই প্রধানমন্ত্রী হবে। তাহলে কখনো ডাবল চাকরি বলে চা বিক্রি করার কথা বলবো না। প্রধানমন্ত্রী হলে দেশটাকে বেঁচে যায়, চাকরি বলে চা দেশটাকে খাওয়া বিক্রির যায়। কথা বলবো না, এটা হচ্ছে ভাওতা। আমি বলছি আমি তোমাদের চা বিক্রি করার কথা ব্যবস্থাই করব, আমি চা বিক্রি ব্যবস্থা করছি। আমি বলছি ডাবল চাকরি দেবো, আর বলছি ঘুগনি মাকে বলে বানিয়ে দিতে, তোমরা কি ঘুগনি বিক্রি করো, চা বিক্রি করো, এটাকে বলে ভাওতা সোজা ভাষায়। আরো শুনে নিন, এই মুহূর্তে সমস্ত তদন্ত আটকাতে দেশের শীর্ষ আদালতে ছুটতে হচ্ছে। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে সিবিআই তদন্ত আটকাতেও রাজ্যের ভূমিকা থাকছে, কারণ বাকি সমস্ত ক্ষেত্রে সিবিআই তদন্ত যেটা চলবে বলে গতকাল বলা হয়েছে, সেই তদন্ত নাকি আটকাতে চাইছে রাজ্যের শাসক দল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শান্তনু সেন কি বলছেন একবার শোনাবো। আসবো ঝন্টু বড়াইকের কাছে। মতো আদালতের নির্দেশ থাকলে পরে রাজ্যের কোনো অনুমতির দরকার হয় না, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টই আছে। আর এই রাজ্যে যত সিবিআই তদন্ত হচ্ছে সবই হচ্ছে আদালতের নির্দেশে। সিবিআই স্বতঃপ্রণোদিত কোনো তদন্ত করছে না। এখন রাজ্য সরকার জনগণের পয়সায় মামলা করতে যাবেন, সেই জন্য মামলা করতে গেছেন। এটা তো স্থির হয়ে গেছে, সুপ্রিম কোর্ট তো বহুদিন আগে সিদ্ধান্ত করে দিয়েছেন যে কোর্টের আদেশ হলে পরে সেক্ষেত্রে তার রাজ্যের অনুমতির কোনো প্রয়োজন নেই, অনুমতি সাপেক্ষ সেটা হয় না। আমরা দেখেছি 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিগত 10 বছরে ইডি সিবিআইয়ের ব্যবহার 365% বেড়েছে, এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার যেটা 2014 আগে ছিল 60%, সেটা এখন বেড়ে হয়েছে 95%। বিভিন্ন ক্ষেত্রে সারা ভারতবর্ষে বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিরোধী দলকে বিব্রত করার জন্যে, তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে, কোথাও সরকার ভাঙার জন্যে, কোথাও ভয় দেখানোর জন্যে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার হচ্ছে, সেটা একটা বাচ্চা ছেলেরও বুঝতে বাকি নেই। তাহলে কি সমস্ত রকম তদন্তে সমস্যা? এমনিও তো সিবিআই ভিলেন, ইডি ভিলেন, এনএসজি ভিলেন, এনআইএ ভিলেন, একমাত্র রাজ্যের পুলিশ হচ্ছে সুপার হিরো, শক্তিমান। তাহলে সমস্ত তদন্তেই সমস্যার হাত তুলছেন সৌরভ প্রিয়র কাছে। আসবো সৌরভ, তবে তার আগে এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এসছে, একটা ব্রেকিং নিউজে নজর রেখে আমি আসছি সৌরভ প্রিয়র কাছে, এবং ঝন্টু বড়াই, কৌমিকানন্দ রয়েছেন। ব্রেকিং নিউজে নজর রাখছি, এই মুহূর্তে অপরূপা পোদ্দার একটা মারাত্মক অভিযোগ করলেন। অপরূপা পোদ্দার, মমতার মঞ্চে জায়গা হয়নি অপরূপা পোদ্দারের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দিলেন না অপরূপা পোদ্দারকে। এর আগে একে কাঞ্চনের রক্ষে নেই, তার উপর দোসর অপরূপা। এমনি কাঞ্চন কে মঞ্চ থেকে নামিয়ে, গাড়ি থেকে নামিয়ে দিয়ে সে 100 অবস্থা, তার মধ্যে অপরূপা পোদ্দারের নতুন অভিযোগ। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি বলে অভিযোগ অপরূপা পোদ্দারের। কল্যাণ ব্যানার্জিকে দলিত এবং সংখ্যালঘু বিরোধী বলে নিশানা করলেন আরামবাগের বিদায়ী সাংসদ। নজরে আসতেই সস্তার কথাবার্তা, অপরূপাকে পাল্টা জবাব শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর। নজরে আসার জন্য, ফোকাস নেওয়ার জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য আক্রমণ করছেন অপরূপা, পাল্টা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বলছেন অপরূপা পোদ্দার। যদি বাইটটা এসে থাকে আমি বাইটটা শোনাবার কথা বলবো আমার টিমকে। সরাসরি বলছেন যে কল্যাণ ব্যানার্জি হচ্ছেন দলিত এবং সংখ্যালঘু বিরোধী। বুঝুন ঠেলা, পরিবারের মধ্যেই অশান্তি।